রোমের দক্ষিণে লাতিনার গ্রামাঞ্চল বোর্গো সান্তা মারিয়া একটি খামারে কাজ করার সময় মেশিনে আঘাত পেয়েছিলেন ভারতীয় অভিবাসী সাতনাম সিং। এতে তার ডান হাত পুরোপুরি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অভিযোগে জমির মালিককে গ্রেপ্তার করেছে ইতালীয় নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিবাসী সংস্থাগুলো মনে করেন বিভিন্ন স্থানে প্রবাসীরা অভিবাসীরা নানাভাবে শোষিত হচ্ছে বিভিন্ন খামার মালিক দ্বারা। এ সকল পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো মনে করে অভিবাসীদের উচিত আইনি তৎপরতা বৃদ্ধি করা, আইনের ব্যাপারে অবগত হওয়া বা তার কাজ এবং শ্রম আইনগুলোর ব্যাপারে সঠিক ধ্যান ধারণা রাখা। এতে করে শ্রম শোষণের যে ঘটনা ঘটছে বারবার, সেটি অনেকটাই কমে আসবে। ইউরোপের বিভিন্ন দেশেই শ্রমিকদের শোষণের অভিযোগ রয়েছে, আর এ সকল প্রেক্ষিতে দেখা যায় প্রায়শই অভিবাসীরা তাদের যে আইন বা তাদের যে দাবি সেটি সঠিকভাবে তুলে ধরতে পারেন না বা না জানার কারণেও এই ঘটনাগুলো ঘটতে থাকে। এনজিও সংস্থাগুলোর মতামত হচ্ছে, আপনি এক দেশে কাজ করবেন বা সেই দেশে যাবেন, অবশ্যই সেই দেশের শ্রম আইনের ব্যাপারে আপনার স্বচ্ছ ধারণার প্রয়োজন রয়েছে। লিবিয়া এবং তিউনিসিয়া দুটি পাড়া প্রতিবেশী দেশ। এই দেশটির বর্ডারগুলোতে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নেই অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে। লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপোলিতে জানিয়েছেন তিউনিসিয়ার সঙ্গে রাস ইসদিরের সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ক্রসিং খুলে দেওয়ার মধ্য দিয়ে অভিবাসীরা উপকৃত হবে? বিশেষ করে যারা তিউনিসিয়াতে গিয়ে বিপদে পড়েছেন, তিউনিসিয়াতে গিয়ে গেমে অংশগ্রহণ করতে পারছেন না, তারা এই পথ ব্যবহার করে লিবিয়াতে চলে আসবেন, বা লিবিয়া থেকে যারা তিউনিসিয়াতে গিয়ে গেম দিতে চান তারাও কি এই রাস্তাগুলো ব্যবহার করবেন? যেহেতু বর্তমান পরিস্থিতিতে তিউনিসিয়া এবং লিবিয়া দুটি দেশেরই রাজনৈতিক পরিস্থিতি বলতে কিছু নেই। লিবিয়া দীর্ঘদিন থেকেই রাজনৈতিক অকার্যকর একটি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। তিউনিসিয়ার সাম্প্রতিক সময় অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক দুরবস্থার কারণে একই পথে হাঁটছে। এ সকল পরিস্থিতি বিবেচনায় ইউরোপের দেশগুলো প্রতিনিয়তই এই দুটি দেশের সাথে নতুন নতুন চুক্তি করছে। যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা নেই, এই দেশগুলো ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করবে, আর এই ইউরোপে প্রবেশে বাধা দেওয়ার জন্যই তাদের এই প্রচেষ্টা, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। এদিকে বলাকান রোড, ভূমধ্যসাগর এবং আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে অভিবাসীরা ইউরোপের বর্ডার দেশগুলোতে প্রবেশ করে। বিশেষ করে গ্রিস, স্পেন, ইতালি বা সাইপ্রাস এবং মাল্টা এই দেশগুলোতে প্রবেশ করার পর অভিবাসীরা আশ্রয় আবেদন করে জার্মানিতে বা ফ্রান্সে। জার্মানির আশ্রয় আবেদন এতটাই বেড়েছে, জার্মানির মিউনিখের আশ্রয় কাঠামোগুলোতে পর্যাপ্ত স্থান সংকটের কারণে কর্তৃপক্ষ মিউনিক রিয়েম জেলার বাণিজ্য মেলার মাঠগুলো আগত আশ্রয় প্রার্থীদের থাকার জন্য তাঁবু তৈরি করেছে। এই তাঁবুগুলোতে সর্বোচ্চ 2000 আশ্রয় প্রার্থীকে রাখা যাবে বলে নিশ্চিত করা হয়েছে। 2015 এবং 2016 সালে শরণার্থী সংকটের পর মিউনিখে সাম্প্রতিক সময় আশ্রয় প্রার্থী আগমনের সংখ্যা এতটাই বেড়েছে, প্রতিটি জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিভিন্ন দেশ থেকে কেন অভিবাসীরা সেই দেশগুলোতে না থেকে সেই দেশগুলো ব্যবহার করে জার্মানিতে এসে আশ্রয় আবেদন করছে? তার মানে কি জার্মানিতে আশ্রয় আবেদন করলেই তারা মনে করে যে তারা আশ্রয় পাবে, বা জার্মানির আশ্রয় আবেদন সহজলভ্যতা রয়েছে? আপনার মতামত কমেন্টস করতে পারেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই অভিবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ভূমধ্যসাগরের ইতালির উপকূল থেকে একটি এনজিও সংস্থা 37 জন শরণার্থীকে উদ্ধার করেছিল, যেখানে বাংলাদেশি ছিল। এই নৌকাটি দীর্ঘ 4 দিন সে অঞ্চলটিতে বিপদগ্রস্ত অবস্থায় অবস্থান করে, যেটাকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করে। তাদের বার্তা অনুযায়ী লুইস মিশেল সেখানে যায় এবং এই অভিবাসীদেরকে উদ্ধার করে। অথচ এই এনজিও সংস্থাটিকে ইতালি কর্তৃপক্ষ 20 দিনের আটকাদেশ দিয়েছে।
সোমবার ফজলাতে তাদের দায়িত্বের বিরুদ্ধে ৩৭ জন শরণার্থীকে উদ্ধার করার অভিযোগে তাদেরকে এই নির্বাসন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস একটি নিরাপদ ভ্রমণের জন্য খুব খারাপ ছিল, তাই আমাদের ক্রু ল্যাম্পেদুসার কাছে আশ্রয় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে রাতে আমরা বেঁচে থাকা সকল মানুষকে নামানোর অনুমতি পেয়েছিলাম। সামাজিক নেটওয়ার্কে লুইস মিশেল একটি রিপোর্ট করেছেন। গতকাল আমাদের জানানো হয়েছে যে জাহাজটি এখন আটক করা হয়েছে কারণ এটি সিসিলিতে নামার নির্দেশনা মেনে চলেনি, যা যুক্ত করেছে এনজিও সংস্থাটি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? যেখানে 4 দিন বিপদগ্রস্ত অবস্থায় থাকার পর এনজিও সংস্থাটি নৌকাটি শনাক্ত করে এবং এনজিও সংস্থাটি মনে করে যে নৌকার অভিবাসীরা এতটাই অসুস্থ ছিল যে তাদেরকে দূরের একটি বন্দরে নিয়ে যাওয়া কষ্টদায়ক ছিল বা দুর্ঘটনাও ঘটতে পারত, সেই পরিস্থিতি বিবেচনায় তারা ল্যাম্পেদুসা হটস্পটের কাছে আশ্রয় আবেদন করে। তখন হটস্পট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় তাদেরকে অভিবাসী নামানোর অনুমতি দেয়, কিন্তু এটি ইতালি কর্তৃপক্ষ ভালোভাবে দেখেনি, যার প্রেক্ষিতে এই এনজিও সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, যা ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বর্তমান প্রধানমন্ত্রী অনেকটা সফলও হয়েছেন, কারণ চলতি বছরে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করতে পারেনি, যেটি প্রবেশ করেছিল 2022 সাল বা 23 সালে। অথচ বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে 2024 সাল অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে সর্ববৃহৎ অভিবাসী প্রবেশ করার কথা ছিল, কিন্তু এই প্রধানমন্ত্রীর বিভিন্ন কৌশলের কারণে সেটি বাধাগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষক মহল মনে করে। আপনি কি মনে করছেন কমেন্টস করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত থাকেন, আপনারা অলরেডি অবগত রয়েছেন তুরস্কে সিরিয়ান অভিবাসীদেরকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে এটি অনেক বড় একটি সমস্যা হিসেবে দেখা দেবে। এই পরিস্থিতিতে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। আপনার আপনজন যদি ইউরোপে যাওয়ার জন্য বর্তমান তুরস্কে অবস্থান করছে, অবশ্যই তাকে বলবেন যেন সর্বোচ্চ সতর্ক থাকে বর্তমান পরিস্থিতি বিবেচনায়। কারণ আমরা তিউনিশিয়াতে দেখেছি যখন অভিবাসী বিরোধী একটি অবস্থান তৈরি হয়েছিল, তখন তিউনিশিয়ান নাগরিক তাদের দেশের অভিবাসীদেরকে তাদের কর্মসংস্থান বিভিন্ন বাসাবাড়ি থেকে বাড়িওয়ালারা বের করে দিয়েছে, বিভিন্ন দোকান থেকে শ্রমিক ছাঁটাই করেছে। টোটাল পরিস্থিতি এমন হয়েছে অভিবাসী বিরোধী অবস্থান, যা বর্তমানে তুরস্কে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনার আপনজনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এনজিও সংস্থা এস্ট্রাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে, যেটি নিঃসন্দেহে ভালো খবর। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে। পোপ ফ্রান্সিস অভিবাসীদের সাথে সাক্ষাৎ করেছেন, সমুদ্র উদ্ধারকারী দলদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন এবং বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য সর্বোচ্চভাবে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। পোপ ফ্রান্সিসও একজন অভিবাসী, যিনি আর্জেন্টিনা থেকে অভিবাসী হিসেবে ইতালিতে এসেছিলেন। বর্তমান তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন একজন নেতা হিসেবে। অভিবাসী এই পোপ ফ্রান্সিস প্রতিনিয়ত শরণার্থীদেরকে নিয়ে কাজ করছেন, যেটি নিঃসন্দেহে অভিবাসীদের জন্য একটি ভালো খবর। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে। প্রতিদিনের অভিবাসী আপডেট প্রতিদিন জানতে পারবেন।